স্বাগত অন্যপক্ষে। আমি ইশরাত জাহান উর্মি আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই ঠিক কী চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা বিতাড়ন ও গণহত্যায় সবচেয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন নারীরা। গ্রামের পর গ্রাম গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন তারা। সন্তান সন্ততি কোলে নিয়ে দীর্ঘ ও বিপদসংকুল পথ পাড়ি দিতে হয়েছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তারা প্রথমে নিজ দেশে ধর্ষণের শিকার হয়েছেন সেনাবাহিনীর দ্বারা এবং পথে পথে ধর্ষিত হতে হতে এখন ক্যাম্পেও শিকার হচ্ছেন ধর্ষণের। পাচার হচ্ছেন দেশ বিদেশের পতিতালয়ে। ক্যাম্পে যেসব নারীরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন নিজেদের, তারাও ভুগছেন পুষ্টিহীনতা সহ নানান সমস্যায়। এভাবেই বেঁচে আছেন দুনিয়ার সবচেয়ে অবহেলিত ও মানবাধিকার বঞ্চিত রোহিঙ্গা নারীরা। আজ আমরা কথা বলবো রোহিঙ্গা নারীর মানবাধিকার এই বিষয়ের সঙ্গে থাকবেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া এবং অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির। চাইলে আপনারাও যুক্ত হতে পারেন ফোনে, আমার স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনার প্রশ্ন আর মতামত রাখতে পারেন। ওয়েলকাম টু ইন আওয়ার স্টুডিও শোকো ইশিকাওয়া অ্যান্ড স্বাগত ফারহা কবির আপনাকে। আমরা এর আগেও রোহিঙ্গা নিয়ে কথা বলেছি, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে 25শে অগাস্ট এক বছর, এই নতুন করে আসার এক বছর আসলে পূরণ হয়ে গেল এবং পুরো চিত্রটা আপনি বলছিলেন যে একটু যেন মানে গোছানো হয়েছে আগের থেকে। প্রথমে যখন আসছিল তখন যে অবস্থায় ছিল তার থেকে কিছুটা গোছানো অবস্থায় এই মুহূর্তে আছে। আপনি যদি প্রথমে একটু এখন আসলে কি অবস্থায় রোহিঙ্গা নারীরা, আমি একদমই মানে যেহেতু আমরা নারীদের নিয়ে কথা বলতে চাই, তাদের সমস্যাগুলো প্রথমে একটু তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যখন বলছি যে গোছানো, আমি বোঝাতে চাচ্ছি যে ক্যাম্পে যে অবস্থাটা, বিকজ আগে যেটা হয়েছিল যে শুধু আসছিল মানুষগুলো বিতাড়িত এবং নানা ধরনের সহিংসতার মুখোমুখি হয়ে তারা এখানে চলে আসছিল এবং তাদের মুখে বা আপনি তাদের আসার মধ্যে কোনো বেঁচে থাকবো কিনা, কাল এর পরের মুহূর্তে কি হবে, এই ধরনের চিত্র ছিল এক বছর আগে। এখন আপনি যদি ক্যাম্পে যান, আপনি দেখবেন যে এক বছর পরে অনেকটা কিছুটা হলেও স্বস্তি এবং একটা স্টেডি জায়গায় এসছে। So the camps now are much more organized. And you find that there is a routine because 800,000 people are in that very small space. তো এই যে জায়গাটায় মানুষগুলো আছে, তাদের সেখানে খাওয়া দাওয়া, ত্রাণ দেওয়া, পানির ব্যবস্থা, রাস্তা ঘাট এখন এগুলো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আসলে নারীর অবস্থান সমাজে, তাদের সমাজে খুবই কঠিন জায়গা ছিল। সেখানে তো প্যাট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে দিয়ে তারা আসে। And the Rohingyas are known to be conservative and patriarchal, and the status of women therefore is in a very precarious and difficult situation. তো এখানে আসার পরে প্রথম দিকে তো একটা অনিশ্চিত ভবিষ্যৎ বা অবস্থানে ছিল, তখন এতটা বোঝা যাচ্ছে না। আর আসার পথে তারা তো আপনার আর্মি দ্বারা মিয়ানমারে বিভিন্ন গোষ্ঠী দ্বারাও সহিংসতার শিকার হয়ে এখানে এসছে এবং সেটার ট্রমা এখনো তাদের মধ্যে আছে। আর এখানে আসার পরে যেটা এখন যেহেতু একটু স্থির হয়েছে, এখন তাদের পরিবারে পুরুষতান্ত্রিক যেই সমাজের ব্যবস্থার মধ্যে তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। তাদের বাল্যবিবাহ যেই প্রথাটা তাদের মধ্যে চালু ছিল, এটা আবারও মানে ঘরে বাইরে মানে এবং নির্যাতনের শিকার হয়ে একটা ক্যাম্পের ভিতরে বাইরে ওরকম সমস্যা হচ্ছে না, নিজেদের মধ্যে হচ্ছে। এবং আমরা কিছু কিছু খবর শুনেছি, এটা আসলে এখনো পুরোপুরি গবেষণা বা জরিপ করে জানা যায়নি, কাজ হচ্ছে যে তাদেরকে এদিক ওদিক নিয়ে যাওয়া, পাচার করা বা তাদেরকে এখানেও করছে। কিন্তু যেই সহিংসতাটা বা যেই ধরনের সমস্যা হচ্ছে, এটা পারিবারিক এবং ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। চাইল্ড ম্যারেজ তাদের মধ্যে is pretty strong. So within the camp we are hearing from the women about domestic violence, about the prevalence of child marriage, and the Rohingya community was always practicing this. So suddenly
we should not expect that these practices will go away. ওভারনাইট সবকিছু চেঞ্জ হয়ে যাবে সেটাও আশা করা যায় না। কিন্তু আমার মনে হয় যে আমি তো 1 বছরের বিষয়টা জানলাম, কিন্তু পেছনের গল্পগুলো যদি একটু মানে যেই তথ্যগুলো আমাদের কাছে আছে ভয়ঙ্কর সব তথ্য, মানে শুধু এই 1 বছর না, কিন্তু তার আগেও তো এটা তো অনেকদিন ধরে শুরু হয় একটা প্রক্রিয়া, কিভাবে মানে একদম পরিকল্পিতভাবে ধর্ষণের শিকার, পরিকল্পিতভাবে খুনের শিকার, সেটা নিয়ে আলোচনা করব। শুকিয়া there were around 1 lakh Rohingyas in Bangladesh now. In 1 million. 1 million, yeah. Women are now deep in this situation. Not men is okay, but women are more deeply affected by this crisis than men. Correct. So, can you explain how Rohingya women are further victims in this crisis? Right. I think Farah had mentioned, I mean, in any society, unfortunately, the person's social standings are what determines how the person could cope with a crisis, when a disaster happens, when this kind of a humanitarian crisis happens. So the fact that women, Rohingya women, are socially more marginalized than men traditionally, that means that when they come into this situation of a refugee camp where people are trying to survive, people are trying to access relief and information, women are left behind from that. They have much more difficulty trying to get the relief items. They have much more difficulty getting the right information on where they should go and what they should do. Then there is the added trauma that they have experienced, the extreme trauma that woman has experienced trying to flee from Myanmar. So these multiplying factors make the life of women and children, women and girls in particular, in the Rohingya community very difficult. আপনার কাছে যদি আবার একটু ফিরি, আমি বলছিলাম যে আমরা একটু জানতে চাই যে আমরা এটাকে এথনিক ক্লিনজিং বলছি যে এটা পরিকল্পিত, জাতিসংঘ বলছে, জাতিসংঘের থেকে আমরাও বলছি, জাতিসংঘ থেকে এখন এটাকে বলা হচ্ছে, ফলে আমরা তো বলতেই পারি। এবং এটাকে আমরা বলছি যে এটা ঠিক কোনো একটা দিনের বা কোনো একটা ঘটনার, যদিও একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে আমাদের নিরাপত্তা চৌকিতে হামলা করার জন্য আমরা, তারপরে এই ঘটনার শুরু, কিন্তু তার আগে থেকেই তো রোহিঙ্গারা বাংলাদেশে ছিল এবং 40 বছর, এবং তারপরে এই ঘটনাটার মাধ্যমে আমরা মনেই হচ্ছে যে খুব পরিকল্পিতভাবে আর কি তাদেরকে সরিয়ে দেওয়ার একটা, সেখানে আমি পুরো ঘটনাটার মাঝে শুধু নারীদের যতগুলো রিপোর্ট আমি আমরা পড়েছি গত 1 বছরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে রিপোর্টগুলো এসেছে, সেখানে যে বর্ণনাগুলো এসেছে যৌন নির্যাতনের, একেবারেই তো যুদ্ধ অবস্থা। এবং সেই যুদ্ধ অবস্থায় যেভাবে, যেহেতু আমরা বলি যে ধর্ষণ হচ্ছে একটা উইপন যুদ্ধের, এবং সেই উইপনটা যথারীতি ব্যবহার করা হয়েছে, ধর্ষণের যে মহামারী এই ঘটনায়, এই রোহিঙ্গা ইস্যুতে, সেই দিকটা যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, I mean, we all know that rape is a weapon of conflict, war, ethnic cleansing, whichever situation you want to describe. And unfortunately, the Rohingya women have been victim of all that. They have survived such violence. তো এখানে আসছে যখন আমরা এটা দেখেন, বাংলাদেশেই তো 40 বছরের ইতিহাস আছে যে রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা এসছে 70 দশকে, 80, 90, আমরা এখনো দেখছি। আমাদের এখনকার যে পরিস্থিতি, এত সংখ্যায় কখনো তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, বা এই ধরনের সহিংসতা এত বড় মাপে আকারে আমরা দেখিনি। তো সেই জায়গা থেকে নারীদেরকে টার্গেট করেছে, এবং নারীদেরকে টার্গেট করবে বলেই কিন্তু আবার রোহিঙ্গা যে কমিউনিটি, তাদের কি ব্যবস্থা ছিল, একটা মেয়ে 12-13 বছর কোনো মতে পিউবার্টি পার করলেই তাকে ভাবতো যে বিয়ে দিয়ে দিলে এবং তাকে হয়তো তারা রক্ষা করতে পারবে। ওখানে ওদেরকে প্রাইমারি যে আমরা যে বেসিক প্রাইমারি হেলথ কেয়ার, সেইগুলোর থেকেও তারা কিন্তু বঞ্চিত ছিল, শিক্ষা ব্যবস্থায় তাদের জন্য ছিল না। তারা কিন্তু যখন তখন কোনো অসুখ বিসুখ হলে আপনার হসপিটালে যেতে পারতো না, তারা এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে তাদেরকে পারমিশন নিতে হতো। তো যেটা আমি দেখেছি যে 26-27 বছরের একটি নারী, তার 6টা ছেলে মেয়ে,
হয়ে গেছে, তার মানে আপনি বুঝেন কত কি বয়সে বিয়ে হচ্ছে। সন্তান প্রসব কিন্তু হয়তো ঘরেই করতে হচ্ছে, দায়ের মাধ্যমে করতে হচ্ছে, কিন্তু তাদেরকে সেই বেসিক যে প্রাইমারি হেলথ বা ম্যাটারনাল ক্লিনিক বা সাপোর্ট এগুলো কিন্তু তাদের ছিল না, তাদের শিক্ষার জন্য কোনো ব্যবস্থা ছিল না। এই অবস্থা থেকে এসছে এবং প্রথম মাস খানেক আমরা কোনো মেয়ে শিশুকে সহজে দেখতে পেতাম না, তারা কিন্তু একদম শিশু কিন্তু কিশোরী দেখা যেত না। এবং তখন আমাদের মনে হয়েছে যে আসলে ওদের তো মেনস্ট্রুয়েশন সাইকেল তো চলছে, যেভাবেই হোক তাদের ডিগনিটি কিট দরকার, তাদের ওই সহযোগিতাটা দরকার। এটা খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এটা ছিল না রিলিফের মধ্যে। ইটস নট আ নর্মাল প্র্যাকটিস, ইট ইজ now being practiced that and in the first couple of weeks we didn't find the adolescent girls in the front, they were hiding, they were somewhere, even the women were suffering, but women had to come out, they had to go and get the relief. So dignity kit became very important, and this is where we have partnered with UN Women. Women friendly space became very important. একটা নারীর জন্য নারী বান্ধব একটা জায়গা, এই জায়গাটা কিন্তু কিছুই না, একটু বড় করে একটা জায়গায় ওই সেই বাঁশ দিয়ে আর তারপলিন দিয়ে বানানো হয়েছে, কিন্তু এখানে যখন সে আসে তার কাছে মনে হয় এটার নাম দিয়েছে কি জানেন, বলে শান্তির ঘর। এখানে এসে বসতে পারে, কথা বলতে পারে এবং নিজেদের মধ্যে আলাপ করতে পারে, এবং এইটার জায়গায় ওরা নামটাই দিয়েছে শান্তি। আমরা যে পার্টনারশিপে আমরা 3-4টা উইমেন ফ্রেন্ডলি স্পেস করেছি, এখন আরো করছি। The women call it the home of peace. Yeah. Okay, it's a great thing. They've named it because this is where they feel they can come, they can talk, and slowly they are engaging in different activities. And now they are asking that we want to do something dignified. We don't want charity. We want to be able to earn ourselves. We want to have the skills, the training. নারীরাই বলছে যে কি করে আমরা নিজেদের সম্মানজনকভাবে থাকতে পারি, আমরা নিজেদের জীবিকার জন্য প্রশিক্ষণ দেন, সুযোগ দেন, এইগুলো চাচ্ছে। কিন্তু 1 বছর তো অনেক সময়। আচ্ছা, যেটি মানে আমার প্রশ্ন ছিল যে এই যে রেপের ঘটনাগুলোকে আসলে ঠিক মানে কিভাবে আমরা এটাকে দেখব, অথবা এটাকে কিভাবে আসলে তুলে ধরবো, মানে শুধু আমরা দেখার বিষয় না, এটাকে আসলে আমাদের তো মানে বিশ্বের কাছেও নিয়ে যাওয়ার একটা, বিশ্ব দেখছে, এটা একটা মানে খুবই একটা কি বলে যে অবভিয়াস ব্যাপার, সবাই দেখছে, তারপরেও আমাদের দিক থেকেও তো তুলে ধরার একটা basically how are the cases of violence against women and rape being reported and documented is what. So is UN Women playing a role? I mean, I'm sure that you are. In the camp, in violence the in the camps, or violence that they have experienced from Myanmar? From Myanmar. From Myanmar. For Myanmar and from Myanmar. Right. Mainly. In terms of the violence that women and other Rohingyas have suffered while they were fleeing Myanmar, we're not doing documentation ourselves, but our advocacy point has been that the documentation has to be done very well and in a very professional manner. Our concern has been rather that there are many people that are trying to document, and it's not just documentation for the purpose of a future process of accountability, but it's also to tell the story. The media, the visitors that come, the relief agencies ourselves, we want to tell a story, but in that process we are actually asking the woman to tell these horrific stories again and again and again, and that is a traumatic experience for the women themselves. So we have to do this in a very careful manner. We have to do it in a manner that it also doesn't jeopardize their opportunity and the chance for a future justice. And so we are trying to work with some partners in terms of advocating for what would a good manner of doing that be? What is the code of conduct? What are the ways that we should perhaps not be doing this documentation? That is what we are doing. And then I think the process itself on accountability is a political discussion. It's beyond us. It is the governments that have to decide on how they are going to hold Myanmar to account. It's just time to a short break. একটা বিরতির সময় হয়ে এসেছে, ফিরে এসে আমি আসবো। After short break I will come to you. একটা বিরতি নিচ্ছি, অন্য পক্ষে আজ কথা বলছি রোহিঙ্গা নারীদের সংকট নিয়ে। সঙ্গে আছেন ফারাহ কবির এবং অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর এবং ইউএন উইমেনের কান্ট্রি ডিরেক্টর
শোকই শিকাও। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত। অন্যপক্ষে কথা বলছি আজ রোহিঙ্গা নারীর মানবাধিকার এই বিষয়ে। সঙ্গে আছেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শোকই শিকাওয়া ও অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির। শোকই শিকাওয়া, what kind of services are being offered by UN Women for Rohingyas? So we're very much working in close partnership with Action Aid. We have what is called a women's center in the camp, and the women's center is a place where women can come. Can you explain what is women's center? A women's center is basically it's a temporary hut, but it creates space for women to come and have a very basic health checkup if they want. Yes, they also have activities where they could learn about sanitation, about menstruation, how they take care of menstrual hygiene. Also have awareness raising sessions around how to deal with child marriage, how to prevent child marriage, domestic violence. We also have a child care corner because the mothers will bring all their children, so the children could play in another corner. We have also set up a skills training section where the women... It's a part of livelihood. Yes, correct. The women, for their future, we want to make sure that they have some skill. Wherever they go in the future, they would need something. And so we have started some tailoring training for the women. And some of the women who have graduated the courses that we do for 2 months, they've also started to earn a little bit of money. Particularly the young girls, they are much more enthusiastic, and once they get these skills, they have been able to go to their neighbors, their friends, and get orders in. So we actually have heard that they are getting some money, which they are contributing to their family. So that's what we're doing in the centers, but we also try and work outside of the centers. We have volunteers that are going into the surrounding communities, spreading the information about the fact that there is such a center that women can come from, because as Farah said, a lot of the women are still inside the homes. Convincing the families that it is a safe space for women to come to, and trying to change the understanding of the men in the community also in that way, that it is, there is a place for women to come outside. In addition, if I may, UN Women as a UN organization, we're engaged in advocating with the other humanitarian agencies in terms of what a gender-sensitive way of humanitarian aid is. So pointing out issues such as the toilet facilities that do not have locks, that are not segregated, where the women don't feel safe to go, the lack of street lights also, again, the women are not feeling safe to go. The relief package items are huge. A woman cannot carry that with a baby on her hip. So we've put together a community of a network of gender advocates and focal points, and we put together some advocacy points to the whole humanitarian community saying, if you're distributing aid, please make it into smaller packages, and therefore we're trying to influence the broader community to think about what the women need and act so that the women and the girls are comfortably able to live in that community. Okay, thank you. ফারাহ কবির, একটা বিষয় আমি একটু মানে বুঝতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা কাজ করছেন, একটা বিষয় মানে শিকাও তো বললেন যে আপনি যেটি বলেছিলেন যে উইমেন ফ্রেন্ডলি একটা জায়গা তৈরি করা সেখানে, এবং এটা খুবই ছোট ছোট বিষয়, কিন্তু যে রিলিফ প্রচুর আসে, কিন্তু সেই রিলিফটা তারা ক্যারি করবে কিভাবে, হ্যাঁ মানে কিভাবে ক্যারি করবে রিলিফটা, সেটার কথা তো নিশ্চয়ই কেউ ভাবছে না, কিন্তু ইউএন উইমেন ভাবছেন এবং ভেবে আপনাদের সাথেও কাজ মানে আপনারা কাজ করছেন। ট্রমার কথা আমরা বলছিলাম, যে সেই ট্রমা থেকে কি আপনার মনে হয় আপনার কাজ করার অভিজ্ঞতায় যে এই নারীরা একটু 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 করে এখন বের হচ্ছেন, মানে এই যে ধর্ষণের ট্রমা, সামনে শিশু সন্তানকে হত্যা করা, পরিবারের অন্য সদস্যদের হত্যা করা, তারপরে এতখানি পথ পাড়ি দিয়ে আসা, একসাথে কিন্তু অনেকগুলো বিষয় তাদের সাথে ঘটেছে, সেই ট্রমা থেকে বের হয়ে এসে লাইভলিহুডে জয়েন করা, এটা তো একটা আসলে খুব সহজ ব্যাপার না, এবং এরকম যারা মানে ডিপলি রুটেড প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে যাদের বসত ছিল, বাস ছিল, সেই জিনিসটাকে কিভাবে আপনারা এই মুহূর্তে দেখেন? আপনি যদি if you think about livelihood as a separate item, then you don't make the link, but livelihood is also a therapeutic process, and because they are thinking that they want to live a dignified life. তো যেটা আমরা বলি যে ওরা ওদের ট্রমা কখনোই ভুলে যাবে না, হ্যাঁ,
it is not possible for them to forget what they have been through. But life continues and the demand on you continues. So these are women যাদের প্রত্যেক দিনের যে ডিমান্ডগুলো প্রয়োজনগুলো কেন শিশু আছে তাদেরকে খাওয়াতে হচ্ছে সংসার দেখতে হচ্ছে সুরক্ষিত করতে হচ্ছে তাদের মেয়ে শিশুদেরকে বা পরিবারকে তো এই জন্যই তাদেরকে প্রতিদিন যে কষ্টগুলো বা যে কাজগুলো তার একটা প্রসেসের মধ্যে তারা সারাক্ষণই আছে তো ট্রমাটা সে ভুলে যায় না ট্রমাটাকে সে এখন কিছুক্ষণের জন্য হয়তো পিছিয়ে রেখে তার দৈনন্দিন জীবন তাকে চালিয়ে নিতে হচ্ছে এবং আমরা যেটা দেখছি যে এই যে উইমেন ফ্রেন্ডলি স্পেস করার একটা কারণই ছিল যে তারা এখানে এসে কথা বলতে পারবে এখানে কিন্তু কাউন্সেলিং আমরা সাইকোসোশ্যাল এড দেই কেন আমাদের যে ফ্যাসিলিটেটর বা তারা তো আর সবাই স্পেশালাইজড না কিন্তু কাউন্সেলিং এর জন্য কিন্তু বিশেষজ্ঞ দরকার কিন্তু একটা এই যে শোনা তারপরে তাদেরটা লেখা তারপরে তাদের সঙ্গে কথা বলা এই যে আমি যাই প্রতিবার ওদের সঙ্গে বসে বসে অনেক ধরনের গল্প কথা বলা এখন হলো যে ওরা শিশুদের কিভাবে পরিষ্কার রাখবে তাদের ঠান্ডা থেকে কি করে বাঁচাবে তাদের হাত পা পরিষ্কার কি করে রাখবে কি খাওয়াবে একটা ব্রেস্ট ফিডিং কর্নার আছে এমনকি আমাদের এটাও বলে দিতে হয় যে মারা ব্রেস্ট ফিড করছে যে বাবা আপনি আগে পানি খান আপনি নিজে একটু আরাম করে বসেন পানি খান তারপরে শিশুটাকে কোলে নেন তারপরে তাকে ব্রেস্ট ফিড করেন এই যে এগুলো তাদেরকে কেউ মানে সেই ধরনের এটা করেনি তো এই জন্যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছি আর যেহেতু এখন আবার ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা তাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এমনকি থিয়েটারও ইউজ করছি থিয়েটার দিয়ে যে মেয়েদের জায়গায় মেয়েরা নারীরাই পারফর্ম করছে তারাই গল্প বলছে সেটাকে আবার অভিনয় করছে নারীরা আবার পুরুষরা নারী এক জায়গায় হতে দিবে না রোহিঙ্গারা সেই জায়গা থেকে আবার ছেলেদেরকে নিয়ে অ্যাডোলেসেন্ট ছেলেদের ইয়াং ছেলেদের নিয়ে আবার সেই থিয়েটারটা ওখানে করছি কেন এখন আপনি ধরে নিতে হবে যে একটা সমাজের বা একটা গোষ্ঠীর প্রতিদিনের যে জীবন চলার যে বিষয়গুলো সব চলে এসছে এখন কিন্তু আলাদা করে 5-7 দিনের ব্যাপার না ইটস আ 1 ইয়ার the 1 year is a long time আমরা জানিও না যে আরো কতদিন এটা জানি না সেইজন্য যেমন আমরা কিছু কিছু স্কিলস ওনাদেরকে দিচ্ছি যেমন আমরা অন্য নারীদের নিয়ে এসেছি নারী কৃষকদের নিয়ে এসেছি ওদের সঙ্গে কথা বলা নারী কৃষকরা কিভাবে বীজ রোপণ করছেন বীজ সংরক্ষণ করছেন যেখানেই যাক তাদের তো খেতে হবে শাক তরকারি দরকার হবে তো এই বীজগুলো যদি তারা রাখতে পারে আমাদের না অন্য যে প্রোগ্রামগুলো আছে সেখান থেকে নারী কৃষক নিয়ে আসছি তারা আবার ওদের সঙ্গে কথা বলছে কি করে বীজ সংগ্রহ করবে তারা নিজেদের ওইটুক অঙ্গনে গাছ লাগাবে লাউ লাগাবে দে আর ভেরি হ্যাপি because this knowledge transfer of seed and seed preservation and horizontal and vertical gardening they find it useful so they're starting to grow gourd and bitter gourd and sweet gourd and they need more than just the rice and the lentil আমরা আবারো একটা বিরতির সময়ে পৌঁছে গেছি বিরতি থেকে ফিরে এসে আবারো কথা বলছি আজ অন্য পক্ষে রোহিঙ্গা নারীর মানবাধিকারের বিষয়ে সঙ্গে আছেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শকুই শিকাও অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির সঙ্গে থাকুন বিরতির পর ফিরছি বিরতির পর আবারও স্বাগত অন্য পক্ষে কথা বলছি আজ রোহিঙ্গা নারীর মানবাধিকার এই বিষয়ে সঙ্গে আছেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শকুই শিকাও অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির শকুই শিকা we know that Rohingya are more conservative and traditional in nature and are you working with them with men that's this count is to break these gender stereotypes not doing enough I'll be honest with you but yes we are trying and we know from facts that, for example, when we tried to do the first relief distribution, I remember I had my staff calling me saying, the women are not coming. They are not coming for the dignity kit distribution because men in the community said, you cannot go, you should not go. So then we had to take time and talk to the leader of the community, talk to the husbands, explain to them what the contents were. Now this situation is changing or not? I think it is less and less, but still we have to troubleshoot a lot. We hear women are not able to come to the center, then we have to go and talk to the family. That's why we have these things like these community outreach volunteers, which we are proactively trying to go out to the community, talk to not only the women in the household, but also men in the household. The other level that we try to work with is what the government calls the camp in charge. So it's the Bangladeshi government official that is in charge of that camp. And they're all
male officials, and they're male with authority. So we try and engage with them, we bring issues to them, we talk to them, and then from top down also, we have a male voice talking to the male leaders of the Rohingya community of the importance of dealing with domestic violence in the households, trying to prevent child marriage. So from bottom up, top down, we're trying to work with men. ওকে, এই জায়গা থেকে যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আপনি বলছিলেন যে কিছু তাদেরকে কিছু সহায়তা দেওয়া, কিভাবে মানে মানে বীজ সংরক্ষণ করবে বা এই জাতীয় কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা পরবর্তীতে যেখানেই যাক না কেন এই যে যেখানেই যাক না কেন, আমরা তো রিপ্যাট্রিয়েশনের কথা বলছি কিন্তু সেটা আসলে কখন কবে হবে সেটা মানে ঈশ্বর জানেন। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধরেন যদি আমরা ধরে নেই যে তারা এখানে দীর্ঘদিন বা দীর্ঘ সময় থাকবেন, আমাদের সোসাইটিও কনজারভেটিভ কিন্তু হয়তো এতটা না, তো এই জিনিসগুলোকে একটু একটু করে চেঞ্জ করা, মানে ইশিকাওয়া বললেন যে কিছু কিছু হয়তো একটু 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 করে হয়তো চেঞ্জ হচ্ছে, এইটাকে আরো একটু গতিশীল করা, মানে আরো একটু তাদেরকে নারী পুরুষ সমতার জায়গা আর একটুখানি আনা, সেই বিষয়ে আপনারাও কাজ করছেন। হ্যাঁ, আমরাও চেষ্টা করছি সচেতনতা বাড়িয়ে, আর যেটা দরকার সেখানে শিক্ষার একটা বিষয় আছে এবং নারী পুরুষ উভয়ের শিক্ষার দরকার। আমরা মনে করি যে এখানে এখন যে শিশুরা আছেন তাদের মধ্যে যদি শিক্ষা দেওয়া যায়, তারা যদি শিক্ষিত হয়, তাদের মধ্যে কিছু কিছু এই দর্শন বা এই ভ্যালিউসগুলো আনা যায়, তারা বড় হয়ে এই ধরনের আচার ব্যবহার করবে না। আর যারা বয়স্ক বা অ্যাডাল্ট হয়ে গেছেন তাদের সঙ্গে আমাদের আরো বেশি কাজ করতে হবে, because you can't change attitude and practices in 1 year. 1 year is just a drop in the ocean. So we know that repatriation is going to take time, even if we assume that both governments have reached an agreement and with the UN agencies it can be facilitated. Repatriating 1 million people takes time. So we will have the Rohingyas here for some time to come and we need to make our plans. এখানে সরকারের একটা ভূমিকা থাকতে হবে, যে সরকার যদি আমাদেরকে জানিয়ে দেয়, বলে দেয় যে ঠিক আছে 1 বছরের জন্য এই কাজগুলো করা যাবে, তাহলে কিন্তু আমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারি। এই অগাস্টের আগে পর্যন্ত কিন্তু মূলত সবাই 1 মাস, 3 মাস, 5 মাস এরকম কিন্তু প্রজেক্টে কাজ করছিল। So the projects until recently were either a month long or a 3 month long or a 6 month long. Now we are looking at something like a year. We are having a conversation. Okay, so 1 year down the road, this is what we can do. And then ধরতে পারা গেছে যে এটা খুব সহজে মানে ইজি সলিউশনের কোনো সময় ছিল, কিন্তু যেটা সোকো বলছিল যে এগুলো কিছু কিছু জিনিস তো রাজনৈতিক এবং রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়, সেখান থেকে আমাদের যে যারা রাজনীতিতে আছেন, আমাদের নীতি নির্ধারক, তাদেরও কিছু সমস্যা থেকে যাবে, কিন্তু তাদেরকে কিভাবে এখানে কাজ করবে সেটা একটা বিষয় আছে। and international leadership has to come forward. We are not seeing a proper manifestation of their role. Everybody is just highlighting, oh, it's a crisis, we are so sorry, it's so sad, and thank you Bangladesh. I think we need to move from the thank you Bangladesh and the sob sadness to what are we going to do for them. Even the money that was being promised has not come through. Only 33%, 33% joint responses যে টাকার কথা আলোচনায় এসছে তারও 30-33% এসছে। তার মানে এখনো সামনে এই বছরটা চলবে 3 মাস, সেই পরিমাণ তাদেরকে আমাদেরকে তো খাওয়াতে হবে, শুধু সোজা বাংলায় বলি। তো এই লোকগুলোকে সেই ফান্ডটা কি আসলে আমাদের কাছে আছে? এই বিষয়টা তো কেউ শুধু আসে, WFP provides the food and the UNHCR, IOM, the UN agencies, but that's just the minimal. There's so many other related issues that need to be মানুষ শুধু খেয়ে বাঁচে না। Exactly, they just can't live on rice and lentils. Last question to you, as a representative of UN, what and how do you think Rohingya women's life will change for the better? That's a very good question. I think what would change, what is needed, I think there are multiple levels. First of all, they need to be able to have hope in their future, right? And when you ask the Rohingyas, they do want to return home, but with conditions. They need their safety, they need their identity. And that is something that a political solution is needed again. It's the member states that have to step up and find that solution. They need
the accountability for the atrocities that were committed against them. For that, again, there's a political solution needed, but in the meantime, we have to help them have the right kind of evidence collection, as I spoke before. I think then the third level is to have that adequate means for a very decent living conditions, which Farah was talking about, and that's what we are best fit to do with the resources if we can have. That's a problem. But to think forward in terms of how do we make sure that these children are going to be educated? It's going to take a long term. They cannot just be put in a place where they have some play activities, but they need an education. They need to be able to have hope for the future. The people in the camps need cash in their hand. There is a vibrant camp economy going on. People are buying and selling things. Where do women fit in that? Women who have no money, where do they fit in that? That is going to be pushing them into trafficking. They will be victims of trafficking. More girls will be pushed off into child marriage. People will be exchanging goods by giving them sexual favors. So these kind of exploitation of women, there's a fertile breeding ground for that if we cannot provide women with the right kind of skills and the right kind of livelihood support. And I think we really need to step up and have that longer term plan around how are we going to make sure that these people are going to be able to have a decent living, a sustained process that is not just a handout, as Farah said. আমার মনে হয় একদমই আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বেশ কিছু বিষয় আমরা মানে তুলতেও পারলাম না, যেমন একটা বিষয় বলছিলেন যে মানে পাচার হওয়ার বিষয়টা বা ভয়টা তো ঝুঁকিটা তো থেকে যায়, ঝুঁকিটা আছে। এবং যেটা সোকো বলছিল যে যতক্ষণ না নারী নিজে সচেতন হবে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হবে, ততক্ষণ কিন্তু এই ঝুঁকিটা আরো বাড়বে। এন্ড এইখানেই আমরা বলছি যে এই যে আমরা যে উইমেন ফ্রেন্ডলি স্পেস বলেন বা যেই জায়গাগুলো নারীদের সঙ্গে আমরা কাজ করতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্য কিন্তু তাই যে তারা নিজেদের ক্ষমতাটা নিজেরাই যেন অর্জন করে এইগুলো মোকাবেলা করতে পারে। অনেক ধন্যবাদ ফারাহ কবির, অ্যান্ড থ্যাঙ্কস শোকশিকা টু ইউ। আমরা নিশ্চয়ই এই সমস্যাটার একটা সলিউশন হোক, সেটা তো নিশ্চয়ই চাই। একই সাথে এই আপনি দুজনেই যেটা বললেন যে একটা লং টার্ম প্রসেস এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনারও দরকার আছে, সেটিও নিশ্চয়ই সবাই মিলে করতে পারবো বলে আশা রাখি। থ্যাঙ্কস, ধন্যবাদ ফারাহ কবির। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল শনিবার সকাল 10:30টায় আবার অন্য পক্ষ নিয়ে ফিরবো। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।